বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 5ই ডিসেম্বর 2025। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের সাক্ষ্য আইনের অষ্টম ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করব সাক্ষ্য আইনের 112 ধারা থেকে। সাক্ষ্য আইনের 112 ধারায় আলোচনা করেছে সন্তানের বৈধতা নির্ধারণ। সন্তানের বৈধতা নির্ধারণ অর্থাৎ ডিটারমাইনিং দ্য লেজিটিমেসি অফ চাইল্ড। এই ধারাটা এর আগে আমরা পড়ছি, তো তারপরেও আরেকবার পড়বো। সেটা দেখেন, ধারা 112 বিবাহের সময় সময় জন্ম বৈধতার প্রমাণ। অর্থাৎ সাক্ষ্য আইনের 112 ধারায় সন্তানের বৈধতার লেজিটিমেসি অফ চাইল্ড অনুমান সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোনো সন্তানের বৈধতার প্রশ্ন উঠলে তার নির্ধারণের সাক্ষ্যগত দিক 112 ধারায় আলোচনা করা হয়েছে। 112 ধারায় আদালত কোনো সন্তানকে বৈধ বলে অনুমান করবে যদি সন্তানটি, আন্ডারলাইন করবেন, 1 নাম্বার, তার পিতা ও মাতার মধ্যে বৈধ বিবাহ, কোল দিবেন, স্থির থাকাকালীন অবস্থায় জন্মগ্রহণ করে। অর্থাৎ যদি কোনো তার পিতামাতার বিবাহ যখন স্থির ছিল, মানে তাদের বৈবাহিক সম্পর্ক বলবৎ ছিল, এই সময় যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাহলে সেই সন্তান হচ্ছে বৈধ বৈধ হিসেবেই কি হবে, গণ্য হবে। এটাই বলেছে কত ধারায়, 112 ধারায়। এরপর দেখেন যে আহ পিতামাতার বিবাহ বিচ্ছেদের গোল দিবেন 280 দিনের মধ্যে জন্মগ্রহণ করে এবং উক্ত সময়ে তার মাতা অবিবাহিত অবস্থায় ছিল। তা বিবাহ স্থির থাকা গেলে তো বুঝলাম। এখন যদি স্বামী মারা যায় বা তালাক হয়, যেভাবেই হোক না কেন, বিবাহ বিচ্ছেদের পরেও একটা সীমা বলে দিছে, বিবাহ বিচ্ছেদের কতদিন, 280। এবং এই সময় ওই মাতাকে কি থাকতে হবে, অবিবাহিত থাকতে হবে। বুঝতে পারছেন? উপরে লিখিত শর্তে কোনো সন্তান জন্মগ্রহণ করলে উক্ত সন্তানদের তার পিতার বৈধ সন্তান, এটি তার চূড়ান্ত প্রমাণ হবে। এখন 112 ধারাটা ভিভিআই ভাই, এবং এর আগে আমরা পড়ছিলাম যে 112 ধারা কনক্লুসিভ প্রুফ। এই যে দেখেন, সাক্ষ্য আইনের 112 ধারার অনুমান হলো চূড়ান্ত প্রমাণ, কনক্লুসিভ প্রুফ। 112 ধারায় সন্তানের বৈধতার অনুমান চূড়ান্ত প্রমাণ হলেও এটা খণ্ডনযোগ্য, মানে এটাকে কি করা যায়, রিবাট করা যায়। যা রিবাট করা যায় কিভাবে, ওই লাস্টের জেনে রাখা ভালোর উপরে 3টা লাইন আছে, এটা একটু পড়ি। যে সময় প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী স্বামী উক্ত সন্তানের পিতা হতে পারত, অর্থাৎ প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী যে সময় স্ত্রী গর্ভধারণ হতে পারত, উক্ত সময় স্বামী এবং স্ত্রীর মধ্যে কোনো যৌন সহবাসের সম্পর্ক ছিল না, সেটা প্রমাণ করে। তাহলে আমার মনে রাখতে হবে যে আপনার 112 ধারা কনক্লুসিভ প্রুফ, বাট এটার রিভার্ট করা যায়, মানে খণ্ডন করা যায়। জেনে রাখা ভালো, 112 ধারায় বিবাহ বলতে বৈধ বিবাহকে বোঝানো হয়েছে। এখন আপনি বললেন স্যার বৈধ বিবাহ আবার কি জিনিস? এখানে যারা আছেন সবাই যেহেতু এলএলবি পাশ করে এসেছেন, আপনারা সবাই এলএলবি তে যখন এলএলবি করেছেন তখন মুসলিম আইন অনুসারে করছেন না বৈধ বিবাহ? বিবাহ 3 প্রকার: বৈধ বিবাহ, অবৈধ বিবাহ আর অনিয়মিত বিবাহ। অবশ্যই আছে। আচ্ছা দেখেন, মুসলিম আইন আছে না? মুসলিম আইন অবশ্যই আছে। মুসলিম আইন আছে মানে বিবাহ আছে। আচ্ছা, তো আছে, বাট আপনার হয়তো বা মনে নাই বা পড়েন নাই। এলএলবি 2 ইয়ার্স কোর্স, মানুষ যেভাবে বলে যে 2 ইয়ার্স কোর্স বাদ দিতে হবে, 2 ইয়ার্স কোর্স বাদ দিতে হবে না। 5 কোর্সে অনেক সাবজেক্ট আছে, যেটা ইনশিওর করা দরকার যে সকল বিষয় ক্লাস যেন ঠিকঠাক মতো হয় আর কি। এই জায়গাও অনেক কিছু শেখার আছে, কিন্তু হয়েছে যে নামে মাত্র কলেজ করে বসে আছে, ভর্তি করে টাকা নাই, ক্লাস ক্লাস হয় না, এরপরে খালি পরীক্ষার হলে যে পরীক্ষা দেয়, ওই জায়গায় গিয়েও দেখে দেখে লেখে। তো কোর্স বন্ধ করা উচিত না, বন্ধ করা উচিত যাতে ক্লাসগুলো ঠিকঠাক মতো হয়, পরীক্ষাটা ঠিকঠাক ভাবে হয়। দেখেন, তো আমরা বিগত বছরের একটা প্রশ্ন পড়ি। আম, সেটা হলো, দেখেন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর বিধান অনুযায়ী বিবাহ বিচ্ছেদের পর সর্বোচ্চ 1.5 দিনের মধ্যে জন্ম হলে এবং উক্ত সময়ের মধ্যে কত, 280। এখন 280 আন্দাজে দাগাই দিয়েন না, দেখেন যে বিবাহ বিচ্ছেদ আছে কি নাই। আর মুসলিম আইন অনুসারে একটা মজার কথা বলি, হানাফি আইন অনুসারে বিবাহ বিচ্ছেদের 2 চন্দ্র বছরের মধ্যেও জন্মগ্রহণ করলে বৈধ। কত বছর বলেন? 2 চন্দ্র বছর। মানে
বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, ওই সময় মা তো অবিবাহিত আছে, এবং ওই সময় যদি তার সন্তান জন্মগ্রহণ করে 2 বছরের মধ্যে। কারণ আপনি বলতে পারেন স্যার 2 বছরের মধ্যে কি সন্তান জন্মগ্রহণ হয়? হয়। গুগলে যাই সার্চ দিয়েন। আমিও ভাবতাম হয় কিনা, কিন্তু নজির আছে যে 16 মাস পরে যে ও বাচ্চা হয়েছে এবং অবৈধ না, সেটা তার সন্তানই, পেটের মধ্যে আছে 16 মাস। তার মানে ওইটা শুধু শুধু খালি খালি বানায় নেই, তার মানে ওইটা হলো মানে হানাফি আইন অনুসারে। আর বর্তমানে আমাদের প্রচলিত আইন অনুসারে কতদিন? 280 দিন। সেলফ প্র্যাকটিসের 3 নাম্বার দেখেন, বার্থ ডিউরিং ম্যারিজ, কনক্লুসিভ প্রুফ অফ লেজিটিমেসি। লেজিটিমেসি শব্দের অর্থ কি? লেজিটিমেসি শব্দের অর্থ হলো বৈধতা। কত ধারায়? 112 ধারায়। তারপরে 5 নম্বর প্রশ্নটা যদি দেখেন, যে সাক্ষ্য আইনের 112 ধারার অনুমান প্রাসঙ্গিক হবে যখন নিম্নলিখিত কোন বিষয় নিয়ে বিরোধ দেখা দেয়? শিশুর পিতৃত্ব নিয়ে। কি বলেন? শিশুর পিতৃত্ব নিয়ে। 112 থেকে কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের, বলেন। 112 ধারা প্রশ্ন আছে? আর ওই যে খণ্ডনযোগ্যটা যে প্রাকৃতিক স্বভাবের নিয়মটা, এই জি। জায়গায় যেটা বলছেন কোলন দিয়ে হুম। খণ্ডন করা যায় কিনা তাই? খণ্ডনযোগ্য বলছেন না, হ্যাঁ। এই খণ্ডনটা কিভাবে ওরা এই জিনিসটাকে নিজে খণ্ডনটা করবে হলো এইভাবে, ধরেন একজন হাজবেন্ড ওয়াইফ, প্রশ্ন উঠছে, স্বামী অস্বীকার করতেছে যে এই সন্তান আমার না, কিন্তু তাদের বিবাহ স্থির আছে, তখন স্বামী প্রমাণ করতে পারে ডিএনএ টেস্ট করে যে এই সন্তানের ডিএনএ আর আমার ডিএনএ এক না, বা সন্তান জন্মগ্রহণের জন্য যে সময় আমাদের দুইজনের একসাথে থাকার দরকার ছিল ওই সময় আমরা একসাথে ছিলাম না। এই তো খণ্ডন করা যায়। বুঝতে পারছেন? বাট অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ পর্যন্ত তারা দুজনে একমত, বিবাহের একদিন পরেও যদি সন্তান জন্মগ্রহণ করে সেই সন্তান বৈধ, যদি স্বামী কি নেয়, মেনে নেয়। বুঝতে পারছেন? আবার বিবাহের 20 বছর পরেও জন্মগ্রহণ করলে অবৈধ হতে পারে যদি স্বামী খণ্ডাতে পারে যে এই সন্তান তার না। ঠিক আছে? সো আপনার আপাতত মনে হইতে পারে যে বিবাহের একদিন পর জন্মগ্রহণ করলে বৈধ কেমনে হবে? হ্যাঁ, হতেই পারে। স্বামী যদি আপত্তি না করে, বা তাদেরও তো হতে পারে, বিয়ে হয়েছে পরে। আমাদের মুসলিম মেয়ে তো এরকম নাই। যদি এমনি হয়ে যায়, পশ্চিমা দেশে কি হয়, মেসি আর মেসির ওয়াইফ বিয়ে করছে যখন বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, তারপরে আন্দ্রেস ইনিয়েস্তা, বাচ্চা কাচ্চার বয়স 5-7 বছর, তারা বিয়ের সময় পাচ্ছে না, পরে যেয়ে বিবাহ করছে। এখন বিয়ে, সন্তান কিন্তু অন্য কারণ না, সন্তান তাদেরই, বাট তাদের সংস্কৃতিতে এটা আছে। কেন স্যার এবারে আমার ছেলে প্রশ্ন করে, এত বিয়ে করে নাই কি জানি নেই, ওর আবার বাচ্চা কিভাবে? বুঝান এখন বাচ্চা কি হবে? দেখেন, বলবেন। ছেলে আছে, আবার মেয়ে হচ্ছে, আবার জি জি, বিয়ে করে নাই। গোলাম কিবরিয়া সাহেব কি বলছেন আরেকবার বলেন। এই মাহবুব সাহেব, 112 ধারাটা আপনি একটু পরিষ্কার করে দেন দিই, আপনার মুখ দিয়ে না শুনলে হচ্ছে না, বলেন। বলেন, সবার উদ্দেশ্যে বলেন একবার, 112 ধারায় কি বলছে বলেন। কি বলছেন? হাসির কি আছে বলেন। কোর্ট কাছারি বিজ্ঞ কেন বলছে? আপনার ভালো মন্দ সব বিষয় তো জানতে হবে, এর জায়গায় মন্দ কিছু নাই। মামলা হয়েছে মন্দ বিষয় নিয়ে, তো ওই বিষয়ে আমার যেটা করতে হবে না, কথা বলতে হবে না। এখন যদি বলেন যে লজ্জা লাগে, তাইলে হবে? হবে তো না। বলেন, বলেন। হ্যাঁ, সন্তান বৈধ কিভাবে হবে বলেন, বলেন, এটা বলেন। সময় থেকে 280 দিনের মধ্যে সন্তান জন্মগ্রহণ করলে বিবাহর 280 দিনের মধ্যে? আরে আপনি তো সব অবৈধ বানাই ফেলবেন। বিবাহ বিচ্ছেদের 280, আর বিবাহ যখন বলবৎ আছে তখন কোনো দিনক্ষণের কথা বলে না। জি, এটাই। ভাই 114 ধারা বিবিআই দেখেন, 114 ধারা আমার 9টা বিষয় আছে, এই 9টা বিষয় আমাদের সিরিয়ালি জানতে হবে। তার আগে এখানে লিখে রাখেন 113 ধারা বাতিল, না লিখলে সমস্যা নাই। দেখেন, আমরা 114 ধারা পড়ি, যে ধারা 114, আদালত কতিপয় বিষয়ের অস্তিত্ব অনুমান করতে পারে। করতে পারে মানে কি? কোর্ট মে প্রিজিউম। তাহলে এটা কি প্রিজিউম? এটাকে বলাই আছে কোর্ট মে প্রিজিউম, আদালত অনুমান করতে পারে। সাক্ষ্য আইনের 114 ধারায় ঘটনা সম্পর্কিত অনুমান, প্রিজাম্পশন অফ ফ্যাক্ট,
সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা খণ্ডনযোগ্য অনুমান, রিবাটেবল প্রিজাম্পশন। সাক্ষ্য আইনের 114 ধারায় গোল দিবেন 9টি ক্ষেত্রে ঘটনার অস্তিত্ব আদালত অনুমান করতে পারে, মে প্রিজিউম দ্য এক্সিস্টেন্স অফ এনি ফ্যাক্ট। কয়টা ক্ষেত্রে? 9টা ক্ষেত্রে। তো এই 9টা ক্ষেত্র কি কি এটা আমরা একটু পড়ি আসেন। আদালত অনুমান করতে পারে, প্রথম যেটা 114 ক, আর ক মানে হলো কি এ, চুরির অব্যবহিত পরেই গোল দেবেন চোরাই মাল শব্দটা গোল দেবেন, চোরাই মাল যে লোকের দখলে থাকে সে যদি তার দখলের কারণ ব্যাখ্যা করতে না পারে তবে সেই লোক চোর কিংবা চোরাই মাল জানা সত্ত্বেও সে সেটা গ্রহণ করেছে। দ্যাট এ ম্যান হু ইজ ইন পজেশন অফ গোল দেবেন স্টোলেন গুডস। ইংরেজি পাইছেন? স্টোলেন গুডস। সো এতটুকু মনে রাখলেই হবে। এটার ব্যাখ্যা হলো ভাই, যে ক্ষেত্রে চুরির পরেই চোরাই মাল একজনের কাছে পাইছে, এখন সে ব্যাখ্যা দিতে পারে নাই যে এই মালটা তার হাতে কিভাবে এলো, তাহলে ধরে নেওয়া হবে হয় সে চুরি করছে, নাহলে চোরাই মাল জানার পরেও সে এটা গ্রহণ করেছে। এটা আদালত প্রিজিউম করতে পারে। মাহবুব সাহেবের মোবাইল হারাই গেছে, এখন ওই মোবাইলটা পাওয়া গেছে ওনার যে কর্মচারী তার কাছে। এখন কর্মচারীরা বলতেছে যে তুমি এই ফোন কোথায় পেলা, কিভাবে পেলা, বা তুমি কি মালিক কিনা, সে ভালো মন্দ কোনো উত্তর দিতে পারে না। তার মানে ধরে নেওয়া হবে সে স্বয়ং চুরি করেছে, নাহলে চুরি যে করছিল তার কাছ থেকে এটা কি গ্রহণ করেছে। বুঝতে পারছেন? তাহলে 114 ক আমি মনে রাখবো কি দিয়ে? চোরাই মাল বা স্টোলেন গুডস। এখানে ইংরেজি লাইন এই যে টোটাল যে কোর্ট মে প্রিজুম দ্যাট এ ম্যান হু ইজ ইন পজিশন অফ স্টোলেন গুডস, এত বড় লাইন দিতে পারে, এবং এটা আছে 114 কত ধারায়? 114 এ বা ক। তারপরে দেখেন সহযোগীর বিবৃতি, সহযোগী লেখা আছে না, এর আগে লেখেন দুষ্কর্মের। সহযোগীর আগে কি লিখবেন? দুষ্কর্মের। তো তাহলে দুষ্কর্মের সহযোগীর বিবৃতি যদি না, সহযোগীর বিবৃতি শব্দটা বলে দেবেন, যদি না গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় তথ্য, গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় তথ্য দ্বারা সমর্থিত হয় তবে তা বিশ্বাসের যোগ্য। দ্যাট অ্যাকমপ্লাইস, এটা বলে দেবেন, অ্যাকমপ্লাইস is unworthy of credit unless he is corroborated in material particulars। এটা আছে কততে? খ। এটা 114 খতে বা বিতে, এটা কিন্তু এর আগে আমরা পড়ছি, আপনার মনে থাকার কথা। এটা আমরা 30 ধারার কাছে, 30 ধারার সাথে পড়ছিলাম, মনে আছে? এই জায়গায় বলছে ভাই যে দুষ্কর্মের সহযোগী যে মানে একটা অপরাধ অনেকজন মিলে করছে, তাহলে একজন তো আরেকজনের দুষ্কর্মের সহযোগী। এখন একজন যদি বলে, আমি বললাম যে আমি তো চুরি করছি, আমার সাথে শাকিল, ফেরদৌস আর লুৎফর রহমান সাহেবও ছিলেন, এখন আমার কথা বিশ্বাস করতে পারে যদি অন্যান্য সাক্ষ্যের সাথে আমার কথার মিল থাকে, আর অন্যান্য সাক্ষ্যের সাথে আমার কথার মিল না থাকলে বিশ্বাস করবে না। এটা হলো 114 বি। তাহলে স্টোলেন গুডস বা চোরাই মাল 114 ক, আর অ্যাকমপ্লাইস বা দুষ্কর্মের সহযোগী 114 কত? বি বা খ। গতে চলে আসি, দেখেন স্বীকৃত বা পৃষ্ঠাঙ্কিত বিনিময়পত্র, এটা গোল্ডেন, স্বীকৃত বা পৃষ্ঠাঙ্কিত কি বিনিময়পত্র, বিনিময়পত্র সরি, উপযুক্ত আন্ডারলাইন করেন, উপযুক্ত প্রতিদানের বিনিময়ে স্বীকৃত বা পৃষ্ঠাঙ্কিত হয়েছে। দ্যাটে ইংরেজি গোল্ডেন বিল অফ এক্সচেঞ্জ, দ্যাটে বিল অফ এক্সচেঞ্জ accepted or endorsed was accepted or endorsed for good consideration। এটার অর্থ কি? এটার অর্থ হলো বিল অফ এক্সচেঞ্জ অনেকে চিনেন না, বিল অফ এক্সচেঞ্জ ধরেন নন টাইপ অফ মানে চেকের মতো। এখন ওনার লালন সাহেবের স্বাক্ষরিত একটা বিল অফ এক্সচেঞ্জ আছে আমার কাছে, তাহলে এই জায়গায় আদালত অনুমান করবে যে লালন সাহেবের একটা নির্দিষ্ট জিনিস দিয়েই আমি এই বিল অফ এক্সচেঞ্জটা আনছি, মানে আমার কাছে আছে কেন, ওনার স্বাক্ষরিত চেক আমার কাছে আছে, তার মানে উনি এই চেকের বিনিময়ে উনি আমার কাছ থেকে যে কোনো একটা সুবিধা বা যে কোনো কোনো জিনিসপত্র কি নিছেন, এই কারণেই আমার কাছে এটা আছে, এটা অনুমান করবে। তাহলে বিল অফ এক্সচেঞ্জ 114 কত? গ। অ্যাকমপ্লাইস 114 বি বা খ, আর স্টোলেন গুডস 114 এ বা ক। ঠিক আছে, তারপরে আমরা চলে এসে 114 ঘতে। যে জিনিস বা জিনিসের অবস্থা, এটা বল দিবেন, যে জিনিস বা জিনিসের অবস্থা, জিনিস বা জিনিসের অবস্থা সাধারণত যে সময়ের পরে আর বিদ্যমান থাকে না
তদপেক্ষা সম আছে না জায়গা, সম জায়গা দিবেন কম, সম জায়গা কি কম। কম। তদপেক্ষা কম সময়ের মধ্যে সেই জিনিস বা জিনিসের অবস্থা বিদ্যমান বলে দেখা হয়ে থাকলে তা বিদ্যমান আছে। ভাষা বেশ জটিল। দ্যাট এ থিং, গোল দিবেন থিং অর স্টেট অফ থিং। স্টেট অফ থিংস মানে হলো জিনিসের অবস্থা। আমি একটু বুঝাই, তারপরে ভালো বুঝতে পারবেন। এটা হলো কোনো, সহজভাবে বললে, কোনো জিনিসের অবস্থা পরিবর্তিত হওয়ার আগ পর্যন্ত এটা অপরিবর্তিত ছিল। মাহবুব সাহেব 2015 সালে বিয়ে করছে, তার মানে 2015 সালের আগ পর্যন্ত উনি কি ছিল? অবিবাহিত। মধুমতি নদী ভূমিকম্পের কারণে 1950 সালে গতিপথ পরিবর্তন করছে, তার মানে 1950-এর আগ পর্যন্ত গতিপথ কি ঠিক ছিল? পরিবর্তিত হয়েছে কত সালে? 1950 সালে। তাহলে এইবার পড়ি, দেখেন, যে জিনিসের অবস্থা সাধারণত যে সময় পর বিদ্যমান থাকে না, তদপেক্ষা কি লিখছিলাম, কম সময়ের মধ্যে সেই জিনিস বা জিনিসের সেই অবস্থা বিদ্যমান বলে দেখা হয়ে থাকলে তা বিদ্যমান আছে। অর্থাৎ যখন কোনো জিনিস পরিবর্তিত হয় তার আগ পর্যন্ত, পরিবর্তনের আগ পর্যন্ত ধরে নেওয়া হবে এটা কি ছিল? অপরিবর্তিত ছিল। যদি বলা হয় যে তানবিন সাহেব 2025 সালে 2026 সালে অ্যাডভোকেটশিপ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, অ্যাডভোকেট হয়েছে, তাহলে 26-এর আগ পর্যন্ত উনি অ্যাডভোকেট হতে কি পারে নাই, হয়েছে কবে? 2026 সালে। বুঝতে পারছেন? তাহলে জিনিস বা জিনিসের অবস্থা, স্টেট অফ থিংস, 114 কত? 114 ডি বা তারপরে আসি আমরা 114 উয়া। এটা গোল দেবেন, বিচার বিষয়ক বা সরকারি কার্যাবলী নিয়মিতভাবে সম্পন্ন হয়েছে। ইংরেজিটা হলো জুডিশিয়াল এন্ড অফিসিয়াল অ্যাক্টস হ্যাভ বিন রেগুলারলি পারফর্মড। কি কি কাজ? বিচার বিষয়ক আর সরকারি কার্যাবলী। যদি বলেন স্যার বিচার বিষয়ক এবং সরকারি কার্যাবলী, অর্থাৎ আপনি একটা মামলা করছেন যে সরকারের অমুক দপ্তরের অবহেলা ছিল, তার বিরুদ্ধে মামলা করছেন, বা মামলা করছেন যে বিচারক দুর্নীতিগ্রস্ত হয়ে রায় দিছে, তাহলে সেই ক্ষেত্রে আদালত প্রাথমিকভাবে প্রিজিউম করবে যে না, ঠিকঠাক ভাবে ওই কাজটা সম্পাদিত হয়েছে, এই জায়গায় কোনো অবহেলা ছিল না। বাট আপনি, সরকার তো আদালত তো প্রিজিউম করবে, বাট আপনি কি করতে পারবেন? খণ্ডাতে পারবো। তাহলে বিচার বিষয়ক বা সরকারি কার্যাবলী নিয়মিতভাবে সম্পন্ন হয়েছে 114 কত? উম। উমা বা ই। তাহলে ফেরদৌস 5টা বলেন তো পারেন কিনা, কি কি বললাম? একটা হচ্ছে সুলাইমাল গ্রহণ, হুম, ক। তারপরে অ্যাকমপ্লাইস, খ। বিল অফ এক্সচেঞ্জ, গ। স্টেট অফ থিংস, ঘ। নাকি? সরকারি বা বিচার বিষয়ক কার্যাবলী, এটা কত? উয়া। হুম। তারপরে আসি নির্দিষ্ট ক্ষেত্রে কার্যের সাধারণ রীতিনীতি অনুসরণ করা হয়েছে। সাধারণ রীতিনীতি গোল দেবেন, গোল দেবেন ইংরেজিতে দ্যাট কমন কোর্স অফ বিজনেস, কমন কোর্স অফ বিজনেস। নির্দিষ্ট ক্ষেত্রে কার্যের সাধারণ রীতিনীতি, তাহলে এটার উদাহরণ এভাবে বলা যায় যে যদি যে কোনো জিনিস নিয়ে আপনি বলছেন যে ডাক্তার ঠিকঠাক মতো অপারেশন করে নাই, ডাক্তার এর অবহেলার কারণে রোগী মারা গেছে, ডাক্তারের বিরুদ্ধে মামলা করছেন, আদালত প্রিজিউম করবে যে না, অপারেশনটা ঠিকঠাক ভাবেই হয়েছে, বাট আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন? খণ্ডন করতে পারেন। তাহলে নির্দিষ্ট ক্ষেত্রে কার্যের সাধারণ রীতিনীতি এটা ঠিকঠাক ভাবে অনুসরণ করা হয়েছে, এটা আছে 114 কততে? চতে। বা অর্ডিনারি কোর্স, কমন কোর্স অফ বিজনেস, কমন কোর্স অফ বিজনেস। তারপরেরটা যদি আমরা দেখি, যে সাক্ষী হাজির করা যেত কিন্তু হাজির করা হয় নাই, তা হাজির হলে যে লোক হাজির হতে দেয়নি তার বিপক্ষে যেত। যে সাক্ষ্য হাজির করা যেত, মানে একটা সাক্ষ্য হাজির করা যেত কিন্তু হাজির হতে কি হাজির করা হয় নাই, তাহলে যে লোক হাজির হতে দেয় নাই ধরে নেওয়া হবে যদি হাজির করতো তাহলে এটা তার কিসে যেত? ওই লুৎফর সাহেবরে একটা দলিল বলছে, লুৎফর সাহেব এই দলিলটা আপনার দখলে আছে, আপনি এই দলিলটা আদালতে হাজির করেন। বারবার বলার পরও লুৎফর সাহেব দলিল আনে নাই, তাহলে এই দলিলটা যদি হাজির করা হতো তাহলে ধরে নেওয়া হবে এটা লুৎফর সাহেবের কিসে যেত? বিপক্ষে
যেত। 114 কত? জি। 114 জি। কোর্টে শুনানিকালে উকিল সাহেবরা 114 জি এর রেফারেন্স অনেক সময় দেয়, যে ওনার অমুক দলিল হাজির করতে বলছেন, সে হাজির করে নাই, তার মানে যদি সে হাজির করতো তাহলে এটা তার বিপক্ষে যেত। 114 জি বা স, নাকি? তাহলে 9টার ভিতরে 7টা আমাদের শেষ, আর বাদ আছে কয়টা? দুইটা। কোন লোক আইনত যে প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়, মানে একজন লোক যে প্রশ্নের উত্তর দিতে কি বাধ্য নয়, বাধ্য না, কিন্তু বাধ্য নয়, সেই প্রশ্নের উত্তর দিতে সে অস্বীকার করলে, বাধ্য না, বলছে আমি বাধ্য না, আমি উত্তর দিব না, ঠিক আছে, সেটার উত্তর সেই লোকের প্রতিকূলে যেত। মানে অস্বীকার যদি করে যে আমি উত্তর দেবো না, তাহলে আদালত প্রিজিউম করতে পারে এটা তার বিপক্ষে যেত। ধরেন আমরা তো ফৌজদারি কার্যবিধি শেষ করে এসেছি। ফৌজদারি কার্যবিধিতে একটা স্টেজ আছে, মূল একটা মামলার, ফৌজদারি মামলার একটা পর্যায় হলো 342, মানে আদালত আসামিরে পরীক্ষা করে। রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ যখন শেষ, তখন আদালত পরীক্ষা করে আসামিকে। তো আদালত আসামির প্রশ্ন করতে পারে, ধরেন প্রশ্ন করলো যে একটা বিষয় প্রশ্ন করলো, এখন আসামি ওটার উত্তর না দিয়ে চুপ আছে, উত্তর দিতে সে বাধ্য না। 342-তে কোনো প্রশ্ন করলে উত্তর দিতেও পারে নাও পারে, এখন সে উত্তর দিল না, তার মানে আদালত কি প্রিজিউম করবে? যদি উত্তর দিত তাহলে এটা তার কিসে যেত? বিপক্ষে যেত। তাহলে এটা হলো জ বা এইস, জ বা এইস। এটা আমি মনে রাখবো। আগেরটা ওই যে সাক্ষ্য হাজির করতে পারতো, এটা সাক্ষ্য বল দিবেন, এর আগেরটা সাক্ষ্য, আর ইংরেজি হলো এভিডেন্স, ইংরেজি হচ্ছে এভিডেন্স। আর এটা আমি মনে রাখবো যে প্রশ্নের উত্তর দিতে, উত্তর দিতে অস্বীকার করলে প্রশ্নের কি উত্তর দিতে, আর ইংলিশে হলো অ্যান্সার এ কোশ্চেন, রিফিউজেস টু অ্যান্সার এ কোশ্চেন। আবার বলি, স্ক্রিনে আমি দেখাই দিচ্ছি। এটা হলো উত্তর দিতে অস্বীকার করলে এটা, আর রিফিউজ টু অ্যান্সার এ কোশ্চেন, কোশ্চেন মনে রাখলেই হবে। আর এর আগেরটা সাক্ষ্য হাজির করতে পারতো, সাক্ষ্য, আর বল দিবেন এভিডেন্স, ঠিক আছে। তাহলে 8টা আমরা একটু মিলাই, লাস্টেরটা পরে আমরা নামাজে যাবো। 8টা হলো, প্রথমটা হলো চোরাই মাল, দ্বিতীয়টা হলো অ্যাকমপ্লাইস, তৃতীয়টা হলো বিল অফ এক্সচেঞ্জ, চতুর্থটা হলো কি স্টেট অফ থিংস, পঞ্চমটা হলো বিচারিক বা সরকারি কার্যাবলী, ষষ্ঠটা হলো কমন কোর্স অফ বিজনেস, সপ্তম হলো যে সাক্ষ্য হাজির করতে বলছে করে নাই, করলে আমার বিপক্ষে যেত, অষ্টম হলো যে প্রশ্নের উত্তর দিতে বলছে দেই নাই, দিলে আমার বিপক্ষে যেত। সবশেষেরটা the court may presume that জ নাম্বার, যে দলিল দ্বারা একজনের নিকট আর একজনের দায় সৃষ্টি হয়, যে দলিল দ্বারা একজনের নিকট আর একজনের কি দায় সৃষ্টি হয়, সেই দলিল যদি যার দায় সৃষ্টি হয় তার হাতে থাকে, তবে দায়ের অবসান ঘটেছে। মানে কি? মানে হলো যে আপনি ধরেন একটা দলিল বন্ধক রেখে দলিল ব্যাংকে জমা দিয়ে লোন নিছেন, তো যখন ওই দলিলটা আপনার ফেরত আপনার কাছে আবার চলে আসবে, তখন ধরে নেওয়া হবে বন্ধকের কি করছে, অবসান। বুঝেন কিনা? মানে দলিল দিয়ে কোনো জমি বন্ধক রাখা যায় জানেন তো? জমা দিছে, কৃষি ব্যাংকে জমা দিছেন, জমা দিয়ে টাকা নিছেন, এখন ওই দলিল যদি আবার আপনার কাছে চলে আসে, তাহলে ধরে নেওয়া হবে ওই ঋণ কি পরিশোধ করা হয়েছে। সো এটা আমি মনে রাখবো, দলিল, আর ইংরেজিতে হলো ডকুমেন্ট ক্রিয়েটিং অ্যান অব্লিগেশন, জ নাম্বার নাকি, আর ইংরেজিতে হচ্ছে আই। তাহলে এই যে যে 9টা আমরা পড়লাম, এই 9টা থেকে প্রশ্ন আসার খুব সম্ভাবনা আছে। আপনি কষ্ট করে একটু মনে রাখবেন, আমাদের প্রশ্নে পরীক্ষায় বহুবার পাবেন। সো এই 9টা একটু কষ্ট করে মনে রাখতে হবে। আমরা বিগত বছরের 2টা প্রশ্ন পড়ে নামাজের বিরতিতে যাব। দেখেন 1 নম্বরে বলছে, দ্য কোর্ট মে প্রিজিউম দ্যাট এভিডেন্স হুইচ কুড বি and is not produced, মানে সাক্ষ্য যেটা হাজির করা যেত যদি হাজির করা না হয়, would if produced be unfavorable to the person who withholds it, তার বিপক্ষে যাবে। এটা আছে 7 নম্বরে। এখন 7 নম্বরে আপনি ক খ দিয়ে মিলান বা ই দিয়ে মিলান, তাহলে এটা কত? জি নাকি? তারপরটা দেখেন, দ্য কোর্ট মে প্রিজিউম দ্যাট জুডিশিয়াল এন্ড অফিসিয়াল অ্যাক্টস,
মানে এই যে বিচারিক এবং সরকারি কার্যাবলী ঠিকঠাক ভাবে হয়েছে, এটা হচ্ছে উমা, জি নাকি? 5 নাম্বার, 5-এ তো উমা হয়। জি আর স্যার। ABCDE ইংরেজিতে হয় কি? ই। ই। বুঝছেন? জি স্যার। তাহলে এই 9টা যদি মনে রাখেন, এখান থেকে 1 নাম্বার 1 মার্ক পাওয়ার খুবই সম্ভাবনা আছে। লিখিত যদি আসে বা এটাকে বইয়ের পাশে নিজের মতো করে নয়টা লিখে হ্যাঁ, নিজের মতো করে লিখলেই হবে, বইয়ের ভাষায় দরকার নাই। এ জায়গাতে প্রশ্ন আছে, এগুলো ইনশাআল্লাহ পারবেন। আমরা নামাজের পরে এসে প্রিন্সিপাল অফ এস্টোফেল বা সকার যোজনিত বাধা শুরু করবো 115 ধারা থেকে। তো আমরা পড়া শুরু করি। দেখেন, আম, প্রতিবন্ধক বা সকার্যজনিত বাধা ধারা 115। আর অধ্যায়ের কথা যদি বলেন, 115 থেকে কত বলেন তো? 117। এই যে সকার্যজনিত বাধা যে অধ্যায়টা, এটা 115 থেকে 117। তো তার মধ্যে সকার্যজনিত বাধা আসলে কাকে বলে? স্টোফেল। সকার্যজনিত বাধা হলো যে যুক্তি বা মানে আপনি আপনি ঘোষণা, কাজ বা কার্যবিরতি দ্বারা আপনি একজনের একটা কাজ করাইছেন। তারে একজনের কাছে একটা জমি বিক্রি করতেন, ফেরদৌস সর্দার এর কাছে ওনার প্রতিবেশী বলল যে, প্রতিবেশী ফেরদৌস সর্দার কিনতে, প্রতিবেশী বিক্রি করছে। প্রতিবেশী বলছে যে এই জমির মালিক হলো সে, যেহেতু সে চাষবাস করে। ফেরদৌস সর্দার তো সরল মনে ওই জমি কিনছে। তাদের ভিতর বায়না চুক্তি টুক্তি হয়েছে। এখন কিছুদিন পরে ওই লোকের পিতা মারা গেছে। পিতা মারা যাওয়ার পরে এখন ওই লোক ফেরদৌসের কাছে এসে আবার বলতেছে যে, ফেরদৌস, আগের বার যে তুমি আমার কাছ থেকে 5 লাখ টাকা দিয়ে কিনছিলা, আগের বেচা কিনা ঠিকঠাক মতো হয় নাই, এখন আরো 5 লাখ দাও। আর ফেরদৌস বলতেছে যে আরো 5 লাখ দেবো মানে? আমি তো কিনলামই। তখন ওই লোক বলতেছে যে, তুমি যখন কিনছো তখন ওই জমির মালিক যদিও আমি বিক্রি করছি, বাট অ্যাকচুয়ালি মালিক আমি ছিলাম না। ওই সময় মালিক ছিল আমার পিতা। পিতা মারা যাওয়ার পরে আমি উত্তরাধিকার সূত্রে মালিক হইছি। সো আগের বেচা কেনা ঠিকঠাক মতো পাই নাই। যদি আমার কাছ থেকে কেনো তো কেন, নাহলে এই জমি আমি বিমল সাহেবের কাছে বিক্রি করে দিব। তখন ফেরদৌস গিয়ে চুক্তি বলবতের মামলা করছে, যে ওনার তাকে এই দলিল কার্য সম্পাদন করতে বাধ্য করেন। এখন সে মামলায় বিবাদী হিসেবে বলতেছে যে, ওনার দেখেন, আগে যখন আমি বিক্রি করছিলাম তখন আমি মালিক ছিলাম না, এখন আমি মালিক হয়েছি। সো আগের বেচা কেনা তো ঠিকঠাকই হয় নাই। তখন আদালত বলবে যে, ঠিক আছে, আগের বেচা কেনা ঠিক হয় নাই মেনে নিলাম, কিন্তু এখন তো তুমি মালিক হইছো। জি। তাহলে এখন যে মালিক হইছো, তাহলে আগের যে অশুদ্ধ হস্তান্তর ছিল এটা বর্তমানে সিদ্ধ হয়ে গেল বা শুদ্ধ হয়ে গেল। আগের যে ত্রুটি ছিল, বর্তমানে মালিক হওয়ার কারণে সেই ত্রুটিটা কি দূর করা হলো। এটারে বলে স্বকার্যজনিত বাধা। স্ব মানে নিজের, কার্য মানে কি? নিজের কাজ। বাধা, নিজে যা কাজ করছি সেটা আর অস্বীকার করতে পারবো না। এটাই হলো প্রিন্সিপাল অফ এস্টোফেল। এবং এটা আছে সাক্ষ্য আইনের কত ধারায়? 115 ধারায়। তো এর কতগুলা নীতি আছে। এস্টোফেল নীতি শুধুমাত্র দেওয়ানি মামলার ক্ষেত্রেই প্রযোজ্য, এটা ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। না। আর আচ্ছা, পড়ি আগে দেখেন যে সকার্যজনিত বাধা বা স্টোফেল সাক্ষ্য আইনের 115 ধারায় সকার্যজনিত বাধাকে সংজ্ঞায়িত করা হয়েছে: যে নীতি কোনো ব্যক্তিকে তার পূর্বে প্রদত্ত বক্তব্যকে অস্বীকার করতে বিরত রাখে। পূর্বে প্রদত্ত বক্তব্যকে কি অস্বীকার করতে বিরত রাখে, মানে পূর্বে যা বক্তব্য প্রদান করেছিলাম সেটা এখন আর অস্বীকার করা যাবে না, তা তা স্টোফেল বা সকার্যজনিত বাধা নামে পরিচিত। 115 ধারায় বলা হয়েছে, যখন কোনো ব্যক্তি তার গোল দিবেন, এখানে 3টা গোল হবে, ঘোষণা গোল দেন, ঘোষণা, কাজ বা কার্যবিরতি। ঘোষণা মানে আমি একজনের ঘোষণা দিয়ে কাজ করলাম, আমি আমার কাজের মাধ্যমে কারো কোনো কিছু বিশ্বাস করলাম। কার্যবিরতি, কার্যবিরতি মানে হলো আমি কিছু করি নাই, চুপচাপই ছিলাম, কিন্তু আমার এই কার্যবিরতিতে সে আমার কথা বিশ্বাস করছে। ইচ্ছাকৃতভাবে অন্য ব্যক্তিকে কোনো বিষয়কে সত্য বলে বিশ্বাস করায় এবং সেই বিশ্বাস অনুযায়ী কাজ করতে বলে, তখন এই দুই পক্ষের মধ্যে কোনো মামলায় প্রথম পক্ষ তার ঘোষণা, কার্য বা কার্যবিরতি বিষয়টি অস্বীকার করতে পারবে না। তো এখানে আমরা যদি একটা পরীক্ষা যদি প্রশ্ন আসে যে সকার্যজনিত বাধা আহ উপাদান মানে কোন 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 উপায় হতে পারে? ঘোষণা, কাজ, কার্যবিরতি, উপরের সবগুলো কি? উপরের সবগুলো।
একটা উদাহরণ পড়ি, দেখেন। ক স্বেচ্ছায় ঘোষণা দিয়েছে এবং খ কে বিশ্বাস করিয়েছে যে ক একটি জমির মালিক। ক বলছে আমি জমির মালিক, খ কে উক্ত জমি কিনতে মূল্য দিতে প্রলুব্ধ করেছে, বলছে তুমি মূল্য দিয়ে দাও। যখন সে বিক্রি করছে তখন কি অ্যাকচুয়ালি সে মালিক ছিল? না। পরবর্তীতে ক ওই জমিতে সত্ত্ব অর্জন করে, তাহলে সত্ত্ব অর্জন করতে পরে ঘোষণা দেওয়ার সময় তার অর্থাৎ কয়ের ওই জমিতে সত্ত্ব ছিল না, এই অজুহাতে ক বিক্রয় নাকচ করার চেষ্টা করে, বলতেছে যে ভাই প্রথম যখন বেচছিলাম তখন তো আমার সত্ত্ব ছিল না, সো আগের বেচা কিনা ঠিকঠাক ভাবে কি হয়েছে, হয় নাই। এই ক্ষেত্রে এই ধারা অনুযায়ী ক তার ঘোষণা বা অর্থাৎ বিক্রয়ের সময় তার জমিতে সত্ত্ব ছিল না বলে অস্বীকার করতে পারবে না এবং তাকে তা প্রমাণ করতে কি দেওয়া হবে না। তো স্বকার্যজনিত বাধা জেনে রাখা ভালো। তো যদি আমরা একটু চলে আসি, দেখেন স্বকার্যজনিত বাধা হলো সাক্ষ্য আইনের নিয়ম। সাক্ষ্য আইনের স্বকার্যজনিত বাধার নীতি দেওয়ানি, আন্ডারলাইন করবেন, দেওয়ানি মামলায় প্রযোজ্য। কি মামলায়? দেওয়ানি মামলায়। ফৌজদারি কার্যক্রমে এর কোনো প্রয়োগ নেই, অর্থাৎ স্বকার্যজনিত বাধা এটা ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। স্বকার্যজনিত বাধা মোকদ্দমার পক্ষগণ এবং পক্ষগণের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিগণের প্রতিনিধির উপর বাধ্যকর। সাক্ষ্য আইন এটা স্বীকৃতি নীতি যে স্বকার্যজনিত বাধা, এটা আন্ডারলাইন করেন, আইনসভা কর্তৃক প্রণীত আইন বা বিধিবদ্ধ আইনের বিরুদ্ধে প্রয়োগ হতে পারে না। আইনের বিরুদ্ধে কোনো স্বকার্যজনিত বাধা হবে না। নো স্টফেল এগেইনস্ট দ্য স্ট্যাটিউট অর দ্য ল, এখানে স্টার দিয়ে লেখেন নাবালকের বিরুদ্ধেও প্রযোজ্য হবে না, নাবালকের বিরুদ্ধেও প্রযোজ্য হবে না। যেমন বুঝাবো, লেখেন নাবালকের বিরুদ্ধেও প্রযোজ্য হবে না। বন্যা হলো যদি কোনো সম্পত্তি দিয়ে দেয় তো তাহলে পরে। ফৌজদারি মামলায় স্টফেল নাই, আইনের বিরুদ্ধে স্টফেল নাই, নাবালকের বিরুদ্ধে স্টফেল নাই। বুঝাবো, দেখেন প্রথমে আমরা আছি আইনের বিরুদ্ধে স্টফেল। ধরেন একজন ব্যক্তি আপনার কাছে আসছে, বললো যে ভাই আমার তো বাৎসরিক ইনকাম 10 লাখ টাকা, আমার কত টাকা ইনকাম ট্যাক্স হয়েছে? তো সে বলতেছে আপনারে যে দূর, আপনার কোনো ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে না, 10 লাখ টাকার জন্য ইনকাম ট্যাক্স দেওয়া লাগে না। যেহেতু সে আইনজীবী, তার কথা বিশ্বাস করে আপনি কোনো ইনকাম ট্যাক্স দেন নাই। পরবর্তীতে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে যে কেন আপনি ইনকাম ট্যাক্স দেন নাই। ওই মুহূর্তে যদি আপনি বলেন যে রনার, আমি তো অমুক আইনজীবীর কাছে গেছিলাম, উনি বলছে আমারে দেওয়া লাগবে না, এই কারণে আমি দেই নাই, তো এই জায়গাটা আমার কোনো দোষ নাই। তো এই জায়গা আপনি স্বকার্যজনিত বাধার সুবিধা পাবেন না। আদালত বলবে যে উনি যতই বলুক, উনি আপনার প্রতারণা করে বলুক, সরল বিশ্বাসে বলুক, এটা ব্যাপার না, আপনার আইন জানা আপনার কর্তব্য, আপনি যে আইন জানেন না, এই জায়গায় আপনি স্বকার্যজনিত বাধার সুবিধা পাবেন না। ওই যে ওই উদাহরণে ফেরদৌস প্রতিবেশীর কাছ থেকে জমি কিনে স্বকার্যজনিত বাধার সুবিধা পাইছিল ফেরদৌস, ফেরদৌস ওই ক্ষেত্রে দাবি করতে পারছিল, কিন্তু এই ক্ষেত্রে যিনি এই যে কর, যার কর দেওয়া লাগবে, সে এই ক্ষেত্রে স্বকার্যজনিত বাধার সুবিধা পাবে না, কারণ আইনের বিরুদ্ধে কোনো স্বকার্যজনিত বাধা হবে, এটা লাইন। নাবালকের বিরুদ্ধে এটা আইনই বলা চলে, কারণ নাবালকের কোনো চুক্তি ভয়েড অ্যাব ইনিশিও, শুরু থেকেই বাতিল। বিখ্যাত মামলা আছে, নামটা ভুলে গেলাম, যাই হোক। ধরেন একজন ব্যক্তি ওই তার জমি বিক্রি করছে, সে হলো নাবালক, কিন্তু সে সাবালক সাইয়া একটু বড় সড়ো দাড়ি টাড়ি হয়েছে, ভাবছে যে আসলেই সাবালক, কিন্তু তার বয়স ধরেন ওই সময় 16। সে এই জমি বিক্রি করছে ফেরদৌসের কাছে, দুইজনের বায়না চুক্তি হয়েছে। হওয়ার পরে পরবর্তীতে ও বলতেছে, ধরেন ওই সময় সে মালিক ছিল না, উদাহরণস্বরূপ বলি নাবালক ওই সময় মালিক ছিল না, পরবর্তীতে তার পিতা যখন মারা গেল, সে মালিক হয়েছে। এখন ফেরদৌস এসে বলতেছে যে ফেরদৌস ভাই, আমার এই জমি বাবদে 5 লাখ দিয়েছিলেন, আরো 5 লাখ দেওয়া লাগবে, আগের বেচা কেনা তো ঠিকঠাক মতো হয় নাই। কেন হয় নাই? আগে তো আমি মালিক ছিলাম না, এখন আমি মালিক হয়েছি, এর আগে ছিলাম আমি নাবালক। এখন ফেরদৌস গিয়ে মামলা করে দিছে যে ওনার যে এই জায়গা তো আমি স্টফেল নীতির সুবিধা পাবো। তখন নাবালক এসে বলতেছে যে ওনার, ইনি এই জায়গায় স্টফেল নীতির সুবিধা পাবে না, কারণ যখন আমি তার কাছে জমি বিক্রি করছিলাম আমি তখন ছিলাম নাবালক, আর নাবালক কখনো কোনো চুক্তি করতে পারে না, নাবালকের চুক্তি হলো শুরুতেই বাতিল, ভয়েড অফ ইনিশিও।
সো এই ক্ষেত্রে ওই নাবালক সকালজনিত বাধা নীতি দ্বারা বাধ্য না। সে যদি সাবালক হতো তাহলে ওই নীতি দ্বারা বাধ্য হতো। এখন তাহলে আপনার ওই 5 লাখের কি হবে? যে টাকাটা দিলেন জমিও গেল, 5 লাখও গেল, কিছু করার নাই। এখন আপনি যদি বলেন যে তাহলে আমার প্রতিকার কি, দেওয়ানিতে কোনো প্রতিকার নাই, বরঞ্চ তার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করতে পারেন, আর ফৌজদারিতে তার বিরুদ্ধে প্রতারণার মামলা করতে পারেন, কিন্তু ওই এই ক্ষেত্রে আপনি এস্টোফেল নীতি আনতে পারবেন না। বুঝতে পারছেন? তাহলে নাবালকের আহ ক্ষেত্রে কি নাই? প্রযোজ্য না। এস্টোফেল নীতি প্রযোজ্য না। বিগত বছরের প্রশ্নে আমরা চলে আসি, দেখেন ফিডিং দ্য গ্রান্ট বা এস্টোফেল নীতিটি দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর কোন ধারার সাথে সম্পর্কিত? এস্টোফেল দেখলেই 115। এখন ফিডিং দ্য গ্রান্ট বা এস্টোফেল এই নীতি অর্থ কি শাকিল বলেন? ফিডিং দ্য গ্রান্ট বা এস্টোফেল এটার ব্যাখ্যা বলেন। স্যার, এই রীতিনীতির ব্যাখ্যা হচ্ছে, আমি একটা কাজ করলাম, যখন আমি ওই জিনিসটার মালিক ছিলাম না, বা ওই কাজটা করার আমার অধিকার ছিল না, কিন্তু ওই কাজটা করার পরবর্তীতে আমি ওই কাজটা করার অধিকার হয়েছি, বা ওই কাজটা ওই প্রপার্টিটার মালিক হয়েছি। পরবর্তীতে ওই কাজটা আমার নিজের কাজের দ্বারাই ওটা সিদ্ধ হয়ে যাবে। উদাহরণ দিয়ে বুঝান। হয়ে গেছে, আমি, আমার বাবা জীবিত আছে, আমি একটা জমি বিক্রি করলাম ফেরদৌস ভাইয়ের কাছে। তা আমার বাবা কিছুদিন পরে মারা গেল। হুম, তখন আমি ফেরদৌস ভাইরে বললাম যে, ভাই, আমার তো আপনি এই জায়গা বিক্রি হয় নাই, আপনি আমাকে আবার নতুন করে টাকা দিন। তা ফেরদৌস ভাই বললো, আমি তো বিক্রি করছি, তা মানে কিনছি আমি। তখন আমি বললাম, না ভাই, ওটা হয় নাই, আপনি টাকা দিন আবার। পরে ফেরদৌস ভাই মামলা করলো। তা এখন আমি বললাম যে, স্যার, এটা তো বিক্রি হয় নাই, আমি তো তখন মালিক ছিলাম না। তা বললো যে, আপনি তো আদালত বলবো যে, আপনি তো তখন মালিক ছিলেন না, কিন্তু এখন তো মালিক হয়েছেন। হুম, তা বলছে যে, ঠিক, জি স্যার, মালিক হয়েছি। পরে বলে, তাহলে আপনার এটা সিদ্ধ হয়ে গেছে এখন। হুম। মানে ফিডিং দ্য গ্রান্ট বা এস্টোফেল এটার আক্ষরিক অর্থ যদি আমরা করি, আক্ষরিক অনুবাদ যে সরকারজনিত বাধা দ্বারা অশুদ্ধ হস্তান্তর সিদ্ধ হওয়া, মানে পূর্বে আপনি যে হস্তান্তরটা করছিলেন ওটা তো ত্রুটিপূর্ণ ছিল, ওটা কি ছিল? ত্রুটিপূর্ণ, ওটা অশুদ্ধ ছিল। কিন্তু পরবর্তীতে আপনি মালিক হওয়ার পরে আগে যে আকামটা করছেন সেই আকামের প্রায়শ্চিত্ত হয়েছে পরবর্তীতে মালিক হওয়ার পরে, মানে পূর্বের যে অশুদ্ধ হস্তান্তর এখন সেটা কি হয়ে গেছে? সিদ্ধ হয়ে সিদ্ধ গেছে। হয়ে গেছে। বুঝছেন? জি। এখন যদি আপনি পরবর্তীতে মালিক না হতেন তাহলে কিন্তু সরকারজনিত বাধার প্রশ্নই আসতো না। আসতো না, নাকি? সরকারজনিত বাধার প্রশ্নই আসতো না। আসতো না। একটা নাবালক শিশু, সে সরাসরি একটা জায়গা কিনতে পারে। নাবালক শিশু সরাসরি সে চুক্তি করতে পারবে না, সে অভিভাবকের মাধ্যমে কিনতে পারবে। একটা নাবালক, একটা দলিল স্যার, সে হলো নাবালক বলতেছে এখন, কিন্তু তার নামে একটা সরাসরি দলিল আছে। তার সাথে যে কোনো চুক্তি বাতিল। সরাসরি করা। হ্যাঁ, তাতে সে যদি সুবিধা পেয়ে থাকে সে ক্ষতিগ্রস্ত হবে, আর অন্য কেউ সুবিধা পেলে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হবে। তার সাথে নাবালকের সাথে যে কোনো চুক্তি করলেই সেটা কি? শুরুতেই বাতিল। বাতিল। ধরেন নাবালক যদি ক্রেতা হয়, সে টাকা দিয়ে দিছে, তাহলে ক্ষতিগ্রস্ত হচ্ছে নাবালক। আর নাবালক যদি আপনার বিক্রেতা হয়, নাবালক টাকা নিয়ে নিছে, তাহলে যে কিনছে সে হবে ক্ষতিগ্রস্ত। এলো কথা, দেখেন। তো যদি নাবালক জমি বিক্রি করে, তো অভিভাবক হিসাবে কি ওই জমি দলিল দিতে পারে না? পারে। অভিভাবকের ক্ষেত্রে তো পারবেই, বললামই যে অভিভাবক পারবে, আদালত নিয়োগ দিতে পারে, বা সে তো অভিভাবক বিক্রি করতে পারে। জি, হ্যাঁ। তো এখানে ব্যাখ্যা দেখেন, ফিডিং দ্য গ্রান্ট বা এস্টোফেল অর্থ হলো সরকারজনিত বাধার দ্বারা অশুদ্ধ হস্তান্তর সিদ্ধ হওয়া। হস্তান্তর করা হলে সত্য ছিল, হস্তান্তর করাকালে সত্য ছিল না, হস্তান্তরকারী এরূপ দাবি করা নীতি দ্বারা কি থাকবেন? বারিত হবেন। বাড়িতে হবে। যে অবস্থায় কোনো বিক্রেতা অথবা বন্ধকদাতা প্রতারণামূলক বা ভ্রান্ত বর্ণনা দ্বারা কোনো সম্পত্তিতে তার পরম সত্ত্বাধিকার থাকার কথা বলে উক্ত সম্পত্তি হস্তান্তর করেন এবং পরবর্তীতে কালে সেই সম্পত্তিতে স্বার্থবান হন, হস্তান্তর করাকালে সত্য ছিল না, হস্তান্তরকারী এইরূপ দাবি করে উক্ত হস্তান্তর অস্বীকার করতে পারবে না। সহজ কথা হলো, প্রথমে হস্তান্তর করছিলাম তখন আমার সত্য ছিল না, পরে যখন আমি মালিক হয়েছি তখন পূর্বের হস্তান্তর আমি অস্বীকার করতে পারবো না। পারবো না। এটাই হলো ফিডিং দ্য গ্রান্ট বাই এস্টোফেল। 2 নম্বর প্রশ্নটা, নিম্নের কোনটি প্রিন্সিপাল অফ এস্টোফেলের সম্পর্ক সঠিক নয়, সম্পর্কে সঠিক নয়?
এটা আইনের বিরুদ্ধে কাজ করে না, এটা সঠিক। আইনগত বিষয় প্রযোজ্য না, এটা সঠিক। এর জন্য প্রতারণামূলক অভিপ্রায় আবশ্যক নাই। সবসময় যে প্রতারণা থাকতে হবে এমন কোনো কথা নাই। এটা দ্ব্যর্থবোধক হতে পারে, এটা সঠিক না। যেহেতু আগের তিনটা সঠিক, এটা সঠিক না। না। এবার আমরা চলে আসি স্টোফেল নীতির প্রয়োগ। স্টোফেলের সংজ্ঞা দিছে 115, আর স্টোফেল নীতির প্রয়োগ সম্পর্কে আলোচনা করছে 116 এবং 117। তো প্রথমেই আমরা চলে এসে দেখেন 116 ধারা, যে প্রজার ক্ষেত্রে এবং দখলকারী অনুমতিক্রমে ব্যবহারকারীর ক্ষেত্রে স্টোফেল। সাক্ষ্য আইনের 116 ধারা নিম্নলিখিত গোল দিবেন দুইটি ক্ষেত্রে স্টোফেল নীতির প্রয়োগ নিয়ে আলোচনা করছে। তাহলে 116 ধারায় আবার স্টোফেল নীতির আলোচনা করছে কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে কি কি দেখেন? ভাড়াটিয়া টেন্যান্ট এবং মালিক ল্যান্ডলর্ডের মধ্যে, আর একটা হলো অনুমতি প্রাপক লাইসেন্সি অনুমতিদাতা লাইসেন্সরের মধ্যে। তাহলে যদি বলে যে 116 ধারায় স্টোফেল নীতির প্রয়োগ সম্পর্কে আলোচনা করছে কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। কি কি? ভাড়াটিয়া এবং মালিক, অনুমতি প্রাপক এবং অনুমতি দাতা। এখন আমি একটু ব্যাখ্যা দিই, সেটা হলো শুনেন, যে ভাড়াটিয়া এবং মালিক এটা কি? ভাড়াটিয়া এবং মালিক, ধরেন আমি আমার বাসা ভাড়া দিছি, ভাড়া দেওয়ার পরে আমার ভাড়াটিয়া আমার বাসায় 5 বছর আছে। এখন বাসায় থাকা অবস্থায়, ভাড়াটিয়া ভাড়া থাকা অবস্থায় সে কখনোই বলতে পারবে না যে ওই ভাড়াটিয়া আমার মালিক হিসেবে মানে না। সে বলতেছে এই ফ্ল্যাটের মালিক সে, উনি যে মালিক আমি মানি না। এটা যদি সে বলে তাহলে সে সকার্যজনিত বাধা নীতি দ্বারা কি হবে? বারিত হবে। কারণ সে যে আমারে মালিক হিসেবে স্বীকৃতি দিছে তার প্রমাণ কি? প্রতি মাসে সে আমার ভাড়া দিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তাহলে ভাড়াটিয়া এবং মালিক, যদি ভাড়াটিয়া 60 বছর থাকে তাতেও কি? তাতেও স্টোফেল নীতি দ্বারা বারিত হবে, কারণ সে তো ভাড়াটিয়া তো ওই যে ভাড়া দিয়ে যাচ্ছে। বুঝেন কিনা? এখন সে যদি মনে করে যে ওই ফ্ল্যাটের মালিক সে, তাহলে তার আগে ভাড়াটিয়া এবং ভাড়াটিয়া সত্ত্ব বাদ দিতে হবে, মানে তার আগে বাসায় ছাড়তে হবে। বাসায় ছাড়িয়ে সে দাবি করবে যে এই জমির মালিক সে। কিন্তু যতদিন সে বাসায় আছে, আমার অনুমতি নিয়ে ছিল, ভাড়া দিয়ে গেছে, তখন আর সে এই বাসার মালিক হিসেবে দাবি করতে পারবে না বা আমার অস্বীকার করতে পারবে না। এটাই হচ্ছে সকার্যজনিত বাধা। বুঝছেন? তারপরটা দেখেন, অনুমতি প্রাপক এবং অনুমতি দাতা। অনুমতি প্রাপক মানে হলো অনুমতি যে পায়, আর অনুমতি দাতা হলো অনুমতি যে দেয়। একজন ব্যক্তি, তার অনেক সহায় সম্পত্তি আছে, সে ওই জায়গা কয়েকজন ব্যক্তিরে থাকতে দিছে যে তোমাদের ভাড়া টাড়া দেওয়া লাগবে না, তোমরা এমনিতে গিয়ে থাকো। এখন 12 বছর পরে এসে তারা অ্যাডভান্স পজিশন দাবি করতেছে যে এই জমি জবরদখল সূত্রে মালিক আমি। 12 বছর তো পরের কথা, যদি 100 বছরও থাকে তবুও অ্যাডভান্স পজিশন হবে না। কারণ কেন হবে না? সে তো অনুমতি নিয়ে থাকছে। আপনার অ্যাডভান্স পজিশন নিতে হলে জোরপূর্বক থাকা লাগবে, নাহলে অ্যাডভান্স পজিশন হবে না। তাহলে ভাড়াটি এবং মালিক এবং অনুমতি প্রাপক এবং অনুমতি দাতা, এই দুইটার মধ্যে পার্থক্য কি? এই দুইটার মধ্যে পার্থক্য হলো ভাড়াটিয়ার ক্ষেত্রে একটা ভাড়ার বিষয় আশায় আছে, আর অনুমতি প্রাপক আর অনুমতি দাতার ক্ষেত্রে কোনো ভাড়া নাই, অমুক অমুকের জমিতে এমনিতে থাকতে। বুঝলেন কিনা? তাহলে এই দুটি স্টোফেল আন্ডারলাইন করবেন। চুক্তিমূলে স্টোফেলের উদাহরণ স্টোফেল বাই কন্ট্রাক্ট। স্টোফেল বাই কন্ট্রাক্ট, ভাড়াটিয়া এবং তার মালিকের মধ্যকার সম্পাদিত চুক্তির উপর ভাড়াটিয়ার স্টোফেল প্রতিষ্ঠিত। এটা হলো চুক্তিমূলে স্টোফেলের বড় উদাহরণ। ভাড়াটি এবং মালিকের মধ্যে চুক্তি হলো ভাড়ার জন্য, অনুমতি প্রাপক এবং অনুমতিদাতার মধ্যে চুক্তি হলো স্থাবর সম্পত্তির, এই যে কি দেখেন, ব্যবহার। কারণ এই জায়গা কোনো ভাড়া রিলেটেড ব্যাপার স্যাপার নাই, এই জায়গা জাস্ট কি আছে? ব্যবহার। অনুমতি প্রাপক আর অনুমতিদাতার ক্ষেত্রে কি আছে? ব্যবহার। তারপরে দেখেন 116 ধারা অনুযায়ী ভাড়াটিয়া তার ভাড়াটিয়া বা প্রজাস্বত্ব সৃষ্টির সময় মালিকের কোনো সত্ত্ব থাকা অস্বীকার করতে পারবে না। ভাড়া পরিশোধ করে যখন ভাড়াটিয়া ভাড়া দেওয়া প্রাঙ্গণে দখলে থাকে, আন্ডারলাইন করবেন, ভাড়া পরিশোধ করে যখন ভাড়া দেওয়া প্রাঙ্গণে কি থাকে? দখলে থাকে, তখন ভাড়াটিয়া তার কার্য দ্বারা জমির মালিকের মালিকানা সত্ত্ব স্বীকার করে। এই কারণে সে উক্ত সত্ত্ব অস্বীকার করতে পারবে না। জমির মালিক কর্তৃক সম্পত্তি, স্থাবর সম্পত্তির ভাড়া বা লিজ মঞ্জুর করা তার সত্ত্বের ঘোষণা, যেটার মালিক ভাড়া গ্রহণ করে পুনঃনিশ্চিত করে, এবং ভাড়াটিয়া কর্তৃক ভাড়া প্রদান মালিকের মালিকানার স্বীকৃতি, মানে সে যে ভাড়া দিচ্ছে এটাই মালিকের মালিকানার স্বীকৃতি। আবার অনুমতিদাতার অনুমতিক্রমে যে ব্যক্তি বা অনুমতি প্রাপক স্থাবর সম্পত্তি ব্যবহার বা দখলে রেখেছে, উক্ত দখল চলমান থাকা অবস্থায় সে অনুমতিদাতার সত্ত্ব কি করতে পারবে না? অস্বীকার করতে পারবে।
শর্তে চলে আসি আমরা, দেখেন 116 ধারা এস্টোফেল নীতি প্রয়োগ করতে হলে নিম্নলিখিত দুইটি শর্ত পূরণ করতে হবে: এক, স্থাবর সম্পত্তির দখল অবশ্যই ভাড়াটিয়া বা প্রজাকে দিতে হবে। 2 নাম্বার, এই দখল অবশ্যই ভূস্বামী বা মালিকের অনুমতি নিয়ে অর্পণ করতে হবে। আমরা একটা উদাহরণ পড়বো এখানে, দেখেন ক একটি বাড়ির মালিক। 2 মে 2013 ইংরেজি তারিখে ক খকে বাড়িটি ভাড়া দেয়, 2013-তে ভাড়া দিছে। ক হলো মালিক, খ হলো ভাড়াটিয়া। ভাড়াটিয়া সত্ত্ব আরম্ভ হওয়ার সময় 2/5/2013 তারিখে উক্ত সম্পত্তিতে ভাড়াটিয়ার মালিকের বা ক এর যে সত্ত্ব ছিল না তা খকে অস্বীকার করতে দেওয়া হবে না। সে খ বলতে পারবে না যে আমি যখন বাড়ি ভাড়া নিছিলাম তখন অমুক তো মালিক না, বা অমুকরে মালিক হিসেবে স্বীকার করি না। এটা বলা কি যাবে? বলা যাবে না। যদি বলে কি দ্বারা বাড়িতে হবে? এস্টোফেল নীতি দ্বারা বাড়িতে হবে। বুঝতে পারছেন? জি। তো আমরা জেনে রাখা ভালোতে যদি একটু দেখি, দেখেন 116 ধারা অনুযায়ী উল্লেখিত সকাজজনিত বাধা বা এস্টোফেল নীতি শুধুমাত্র গোল দেবেন স্থাবর সম্পত্তি ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে 116 ধারা দুইটা ক্ষেত্রে প্রযোজ্য, আর 116 ধারা কি সম্পত্তি? স্থাবর সম্পত্তি। 116 ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তি যেমন বাড়ি, জমি ইত্যাদির ভাড়াটিয়াকে মালিকের মালিকানা সত্ত্ব অস্বীকার করতে বিরত করা হয়েছে। আর তারপর লাইনটা ইম্পর্টেন্ট, 116 এবং 117 ধারা এস্টোফেল হলো চুক্তিমূলে এস্টোফেল, এস্টোফেল বাই কন্ট্রাক্ট। 116 ধারার অধীন এস্টোফেল নীতি শুধুমাত্র প্রজাস্বত্ব বা ভাড়াটিয়া সত্ত্ব চলমান থাকা অবস্থায় প্রযোজ্য হবে। এই কারণে ভাড়াটিয়া বা অনুমতি প্রাপকের বিরুদ্ধে এস্টোফেল নীতি প্রয়োগ করতে হলে দেখাতে হবে যে ভাড়াটিয়া সত্ত্ব চলমান আছে। 116 ধারা প্রয়োগ করতে হলে দেখাতে হবে যে এখনো সে ভাড়া আছে, এখনো সে ভাড়া আছে। তাহলে 116 ধারা কি ধরনের সম্পত্তি? স্থাবর না অস্থাবর? স্থাবর সম্পত্তি। কোন ধরনের এস্টোফেল? চুক্তিমূলে এস্টোফেল, এস্টোফেল বাই কন্ট্রাক্ট। আর আমরা তো জানি এস্টোফেল নীতি কিসের ক্ষেত্রে প্রযোজ্য? দেওয়ানি মামলার ক্ষেত্রে। 2025 সালের 28শে জুন লিখিত পরীক্ষা হলো। ওই লিখিত পরীক্ষায় একটা প্রশ্ন আসছে যে ওয়ান্স এ টিনেন্ট অলওয়েজ এ টিনেন্ট, দেওয়ানি সাক্ষ্য আইনের 115 116 ধারার আলোকে আলোচনা করুন। বুঝছেন? এখন আমরা কিন্তু লিখিত প্রশ্নে সকার্যজনিত বাধা কি, সকার্যজনিত বাধা কখন প্রযোজ্য, কোন কোন ক্ষেত্রে সকার্যজনিত বাধা বিস্তারিত আলোচনা করুন, এই প্রশ্ন কিন্তু আমরা পড়ছি। আর পরীক্ষায় যে প্রশ্ন আসছে ওয়ান্স এ টিনেন্ট অলওয়েজ এ টিনেন্ট, টিনেন্ট মানে হচ্ছে কে, মানে যে প্রজা, যে ভাড়াটিয়া, একদা ভাড়াটিয়া সর্বদাই ভাড়াটিয়া, এটা হলো অর্থ। আর আপনি সকার্যজনিত বাধার ওই যে আমাদের লিখিত যে নোটে যা পড়ছেন হুবহু তাই লিখে লাস্টের লাইনে লিখে দিয়ে আসবেন ওয়ান্স এ টিনেন্ট অলওয়েজ এ টিনেন্ট, এ হলো কথা। এখন কোন গাধা যদি বলে, এই শিক্ষানবিশরা আপনারা আসলে কিছু মনে করেন না, কিছু কিছু আপনারা গাধা আছে, বিশেষ করে ফেসবুকে গাধা আছে, ওরা বলে যে কোনো কোচিং এর কোনো নোট থেকে হুবহু কমান পড়ে না। এখন তুমি যদি গাধা হও, তুমি কমান তো জীবনও তোমার পড়বে না। তুমি তো এই জায়গা সকার্যজনিত বাধা এই জায়গা জানোই, তোমার তো ওই লাইন পড়ে শনাক্ত করতে হবে যে এই জায়গা ওয়ান্স এ টিনেন্ট অলওয়েজ এ টিনেন্ট মানে এই জায়গা কি জানতে চাইছে। আর 115 আর 116 তো ওই জায়গা বলছে। তুমি এলএলবির স্টুডেন্ট, তুমি যদি এই ওয়ান্স এ টিনেন্ট অলওয়েজ এ টিনেন্টের অর্থ না জানো, তোমার উকিল হওয়ার দরকার নাই। তুমি বাপ পারাজের মতো নদীর কুল দিয়ে গড়ো। ঠিক আছে? ওয়ান্স এ মর্গেজ অলওয়েজ এ মর্গেজ, শুনছেন কোন সময়? একদা বন্ধক সর্বদা বন্ধক। সো ওয়ান্স এ টিনেন্ট অলওয়েজ এ টিনেন্ট, এইটুকু যদি আপনি না বুঝেন, এইটুক তো বুঝেন যে সাক্ষ্য আইনের 115-16 বলছে, 115-116, তো সেইটুকুই লেখা লাস্টে লিখে দেন ওয়ান্স এ টিনেন্ট অলওয়েজ এ টিনেন্ট, বাকিটুকু উত্তর উনি বুঝে থাকবে। হ্যাঁ। জি। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন ধারা 117-তে আসি। বিল অফ এক্সচেঞ্জ বা বিনিময় বিলের ক্ষেত্রে এস্টোফেল। এতক্ষণ আমরা যে পড়লাম যে 116-তে যে এস্টোফেল, এটা কোন ধরনের সম্পত্তি? স্থাবর। আর 117-তে যে এস্টোফেল, এটা হলো অস্থাবর। ওটাও চুক্তিমূলে, এটাও চুক্তিমূলে। সাক্ষ্য আইনের 117 ধারায় চুক্তিমূলে এস্টোফেলের নীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই ধারায় বিনিময় বিল, গচ্ছিত দাতা, গচ্ছিত গ্রহীতা অনুমতিক্রমে ব্যবহারকারী ক্ষেত্রে এস্টোফেল নীতির প্রয়োগ সম্পর্কে আলোচনা করছে। 117 ধারায় গোল দেবেন 3টা ক্ষেত্রে এস্টোফেল নীতি প্রয়োগ করছে। 16-তে কয়টা ক্ষেত্রে? 2টা ক্ষেত্রে। এই জায়গা কয়টা? এটার সারমর্ম হলো যে বিল অফ এক্সচেঞ্জ, আমি একজনের কাছ থেকে চেক আমি নিছি, এখন নেওয়ার পরে বলতেছি যে অমুকের তো চেক দেওয়ার কোনো ক্ষমতা নাই।
আমি একজনের কাছ থেকে বিল অফ এক্সচেঞ্জ নিছি, নেওয়ার পরে বলতেছে অমুকের বিল অফ এক্সচেঞ্জ দেওয়ার কোনো ক্ষমতা নাই, ও ওই বিল অফ এক্সচেঞ্জের মালিক না, আমি ওরই স্বীকার করি না, এটা বলতে দেওয়া যাবে না। তুমি যদি স্বীকার করো না তাহলে নেওয়ার সময় বলতে হবে তোমার তো আমি নিব না। মানে ভাড়ার মতো, ভাড়াটিয়া যদি ওই জমির মালিকই দাবি করে তাহলে তুমি ভাড়া নিছো কেন, ভাড়া নেওয়ার আগেই বলতে যে এই বাড়ির মালিক আমি, কিন্তু ভাড়া নেওয়ার পরে বলা যাবে না যে এই বাড়ির মালিক তুমি। তো বিনিময় বিলের ক্ষেত্রে বিল অফ এক্সচেঞ্জ দেখেন, মানে বিনিময় বিলের ক্ষেত্রে বা বিল অফ এক্সচেঞ্জ, যে ব্যক্তি বিনিময় বিল প্রণয়ন বা পৃষ্ঠাঙ্কন করে সেই ব্যক্তির উক্ত বিলটি প্রণয়ন বা পৃষ্ঠাঙ্কন করার ক্ষমতা ছিল, এটা বিনিময় বিলের স্বীকৃতিদাতা বা গ্রহীতাকে অস্বীকার করতে দেওয়া হবে না। মানে হলো যে ছিল বলতে তার যে ছিল না, মানে সে বলতেছে যে ওনার তো বিনিময় বিল দেওয়ার কোনো ক্ষমতাই নাই। বুঝছেন? পাশ করার পরে বলতেছেন যে আমি তো ওই কোচিং এ খালি নিজেরে যাচাই করার জন্য গেছি, ও জায়গা তো আমি তো সব পারি, খালি ওই জায়গায় যাই দেখছি কি অবস্থা। এটা কোন নীতি দ্বারা বাড়িতে হবে? সকার্যজনিত বাধা। তোমার এই জায়গায় আসারই দরকার ছিল না, যেহেতু একবার আসছো তাইলে আর অস্বীকার করতে পারবে না। দেখেন, গচ্ছিত রাখার সময় বা ব্যবহারের অনুমতি দানের সময় গচ্ছিত প্রদানকারী বা অনুমতিদাতার গচ্ছিত রাখার বা ব্যবহারের অনুমতি দেওয়ার যে ক্ষমতা ছিল, ওই যে কোনো কিছু দেওয়ার অনুমতি যে ছিল, ক্ষমতা যা ছিল তা গচ্ছিত গ্রহীতা বা অনুমতিক্রমে দখলকারীকে অবশ্যই অস্বীকার করতে দেওয়া হবে না। আপনি একজনের কাছ থেকে একটা জিনিস আনছেন, আনার পরে বলতেছেন যে এই জিনিস তার না, তা তার যদি না হয় তাহলে তার কাছ থেকে তুমি আনছো কেন? জেনে রাখা ভালো। অন্যদিকে 117 ধারে অস্থাবর সম্পত্তি জিম্মা গ্রহীতা অনুমতি গ্রহীতা বরাত চিঠির গ্রহীতার দরকার নাই, জাস্ট মনে রাখেন স্টোফেলের সংজ্ঞা কত? 115। কোন ধরনের মামলা? দেওয়ানি মামলা, ফৌজদারি মামলায় প্রযোজ্য না, আর আইনের বিরুদ্ধে আছে না। না, নাবালকের ক্ষেত্রে আছে না। স্টোফেলের প্রয়োগ সম্পর্কে আলোচনা করছে 116 আর 117। 116, 17 দুইটাই চুক্তি বলে স্টোফেল, তার ভিতরে 116 হলো কি স্থাবর, আর 117 কি অস্থাবর। 116তে কয়টা ক্ষেত্রে? দুইটা। আর 117তে শাকিল এখানকার 1 নম্বর প্রশ্ন পড়েন। মালিকের অনুমতি নিয়ে একটি বাড়িতে অবস্থানকালে বাড়ির মালিকানা দাবি করে, এক্ষেত্রে আইনগত বাধাকে কি বলে? সকার্যজনিত বাধা অবশ্য। কত ধারা এটা মাহবুব সাহেব বলেন দি, কত ধারা দেখে বলেন। 1 নম্বর প্রশ্ন কত ধারায় পড়ে? ব্যাখ্যা টাখ্যা পড়ে ঠিকভাবে বলেন। কেন 116 ব্যাখ্যা দেন, এবার না দেখে বলেন 116 এটা কেন হলো ব্যাখ্যা দেন, 17 কেন হলো না? এখানে তো বলাই আছে। প্রশ্ন না পড়েই 116 জানলেন কিভাবে? হ্যাঁ, পড়েন প্রশ্ন পড়েন, পড়েন ভাই পড়েন, প্রশ্নটা জোরে পড়েন, আপনি জোরে পড়েন অনেক। মালিকের অনুমতি নিয়ে একটি বাড়িতে অবস্থানকালে বাড়ির মালিকানা দাবি করে, হুম। এখানে আইনগত বাধা কি বলে? স্থাবর সম্পত্তি মালিকানা দাবি করছেন, এজন্য ওই 116 দ্বারা স্টপল দিতে বাধ্য হবে স্যার। এই আমি 117 ধারার একটা ভালো উদাহরণ দিই, শুনেন। এই মাহবুব সাহেবের দেখে মনে পড়লো, মাহবুব সাহেবের বেকারি আছে, কোটালীপাড়া শিকদার বেকারি। কেউ কোটালীপাড়া গেলে বেকারিতে যাই, আমাদের কোচিং এর নাম বলে ভালো খেয়ে আসবেন, সমস্যা নাই, ফ্রি ফ্রি তো, খানলা একাডেমি স্টুডেন্ট। আচ্ছা, তা এখন উনার যে উনার একজন কর্মচারী ধরেন, সে মালামাল দিচ্ছে, যে এই মালামাল গুলো বিভিন্ন দোকানে দোকানে পৌঁছায় আসো। এখন হঠাৎ করে এক কর্মচারী বলতেছে যে এই মালামাল যে উনার, আমি স্বীকার করি না, এই মালামাল হলো আমার, মানে গাড়ি ভর্তি মালামাল, বেকারির মালামাল, এটা মাহবুব সাহেবের না, উনি মালিক না। বলেন তো এটার বলতে দেওয়া যাবে কিনা? যাবে না, এটা অস্থাবর সম্পত্তি। এই সকারজনিত বাধা দ্বারা বাড়িতে হবে কত দ্বারা? 117। আর যদি স্থাবর সম্পত্তি হতো 116। আর স্টেবলের সংজ্ঞা দিছে কততে? প্রয়োগ আলোচনা করছে 116 আর 117, আর সংজ্ঞা আছে 100। তানভীর সাহেব, স্টোফেল নীতি কাকে বলে বলেন? সহজ প্রশ্ন, ব্যাখ্যা দিয়ে বলেন। দেখা হচ্ছে আমার বাবা জীবিত থাকা অবস্থায় অন্য উদাহরণ দেন।
বাবারে মারা লাগবে না, অন্যটা বলেন। কদবেল দিতেন। এই তো হুম, আপনাদের কদবেল গাছ আছে না? হ্যাঁ, কদবেল বিক্রি করেন? মানে ওই যে কিনতে আসে না বাইরের লোক, আসে, গাছ বিক্রি করেন নাকি? তাহলে পিস হিসেবে কি হিসেবে বিক্রি করেন? গত 2 বছর করি না। না এমনি করেন কি হিসেবে সেটা জানতে চাইছি। ওইটাই ভুয়ো। ধরেন আনুমানিক উনি কয়েক বস্তা ভরছে কদবেল, এখন ভরার পরে উনি বলতেছে যে এই কদবেলের মালিক হলাম আমি, উনি তো তানভীর সাহেব তো মালিক না, ওনার বেচার কোনো অধিকার নাই। ওনার কাছ থেকে অনুমতি নিয়ে ভরছে, আর এখন তানভীর সাহেবের মালিক হিসেবে মানতেছে না। এটাই কি হবে? স্বকার্যজনিত বাধা। কত ধারা? 117। কদবেল কি সম্পত্তি? বুঝতে পারছেন? কোনো প্রশ্ন থাকলে বলেন, স্টোভেল নিয়ে 1 নাম্বার পেতে পারেন। একটা আরজি স্যার জবাবের ক্ষেত্রে জবাব উল্লেখ করছে, আমি নাবালক সম্পত্তিটা ওনার বাবা থেকে কিনে নিয়েছি। জবাবে বলতেছে আদালতে প্রুফ হলো যে এটা ওনার নাবালক সম্পত্তি না, এটা হলো ওনার ক্রয়কৃত সম্পত্তি। এখন যে নাবালক মূলে কিনছে দাবি করতেছে তার আরজির জবাবের ক্ষেত্রে সে কার্যজনিত এখন বাধা আছে, যেহেতু সে নাবালক দাবি করছে। নাবালকের হ্যাঁ, নাবালক হলে তো বাধা, যদি সে প্রমাণ করতে পারে যে আসলেই সে নাবালক ছিল, হ্যাঁ, এটা প্রমাণ করতে হবে যে, আদালত প্রমাণ করছে উনি নাবালক ছিলেন না, এটা ওনার ক্রয়কৃত সম্পত্তি। এটা প্রমাণ করতে হবে ভাই, ওইটা ওই পার্টিকুলার ফ্যাক্টের যে নাবালক, সে যদি প্রমাণ করতে পারে ওই সময় নাবালক ছিল তাহলে সেটা বাতিল। আর এই আর কি। তো আমরা চলে আসি 118 ধারায়। বাইরে গেছে কেউ? ওটা একটু লাগাই দেন, তাহলে মশা আসবে না। ওটা জ্বালালেই হবে। আমরা যখন শুরু করছিলাম তখন অনেক দ্রুত পড়তেছিলাম, সাক্ষ্য আইন কিন্তু অনেক রিল্যাক্সে পড়ছি। সো এই জিনিসটা ইনশাল্লাহ তামাদি আরো রিল্যাক্সে পড়বো। এজন্য যারা যারা এখনো পড়ার টেবিলে মন বসাইতে পারেন নাই, এখনো কিন্তু মানে সেরা সময়, এখনো মানে আপনার পাশের জন্য সেরা সময়। তো এই জন্য পড়াশোনায় যে সাক্ষ্য আইন যতটুকু পড়ি ততটুকু মন দিয়ে ভালোভাবে পড়েন। সাক্ষ্য আইনে যদি আপনি 15-তে 10-11 পান, আলহামদুলিল্লাহ অনেকটা আগাই যায়। সুনির্দিষ্টতে আমাদের প্রশ্ন যতই কঠিন হোক না কেন, ওই জায়গায় আপনি যে সবচেয়ে কম পারে তাও 6-7 পাবে, 7 পাবেন ইনশাল্লাহ। তো 11 আর 7 18। তামাদির অনুচ্ছেদ টনুচ্ছেদ যাই হোক না কেন, ও জায়গাও আমরা 5-6, মানে 5 তো মিনিমাম 7 পাওয়া যাবে। ধরেন অনুচ্ছেদ 3টে ভুলই করলাম তাও 7 পাবো। তাহলে 18 আর 7 25, 25। এরপরে বাংলাদেশ বার কাউন্সিল, ওই জায়গা থেকে 3 আল্লাহর রহমতে কেউ ঠেকাতে পারবে না, বেশিও পেতে পারেন। এবার যারা পরীক্ষা দিয়েছে তার পাশে 5 পাইছে, তাহলে 25 আর 3 কত? 28 28। আর এই যে পাইলেন 28, জি আর বড় 3টা থেকে সিপিসি, সিআরপিসি, পেনাল পেনাল কোড, এইগুলা যারা যে নাও পারেন তাও ওই 3টে থেকে 35 তোলা কোনো ব্যাপার না। খালি আমি আমি বই আপনার মুখস্থ করা লাগবে না, আমি বলবো যে অমুক তারিখে পরীক্ষা, আপনি রিডিং পড়বেন, বারবার রিডিং পড়ে আপনার মাথায় যতটুকু থাকে, কিন্তু হাল ছাড়া যাবে না। তো ওই 3টে থেকে 60 থেকে 35 পাওয়া কোনো ব্যাপার না। তাহলে কত হইলো? 35 আর হলো 28, কত হয়? 63। 63 আর 37টা যদি আপনার ভুলও হয় তাও 50-এর বেশি থাকে। আর 37টা আশা করি তো আপনার ভুল হবে না। তাহলে যারা ন্যূনতম পড়াশোনা করবেন তার জন্য পাস করাই সহজ, ফেল করাই কঠিন। কিন্তু ন্যূনতম পড়াশোনা করতে হবে। সবার আগে যেটা দরকার, মনের মধ্যে সাহস সঞ্চয় করতে হবে যে আমার দিয়ে হবে। আর আগে যদি হারার আগেই হেরে যান, বাংলাদেশের প্লেয়ারদের মতো হইলে হবে না। যখন 1 লাগবে তখন বাড়ি দেন 6-এর, আর যখন 6 লাগবে তখন বাড়ি দেন 1-এর। সো এই করলে হবে না। এই যে যে আমরা সাক্ষ্য আইন যা পড়ছি, ধরেন আমরা সাক্ষ্য আইনে কি বাদ দিছি,
ওই যে 92 থেকে 100 ধারা বাদ দিছি, আর মাঝে 2-4টা ধারা বাদ দিছি, তো ওই 15-এর মধ্যে 4টে নাই বললাম, সমস্যা কি? বাকি 11টা তো আমাদের আল্লাহর রহমতে কমন পড়বে। আর পরীক্ষার মডেল টেস্টের আগে অসংখ্য পরীক্ষা আমরা, মানে আসল পরীক্ষার আগে অসংখ্য পরীক্ষা দেব, এবং আমাদের লাস্টে 10টা মডেল টেস্ট হয়। গতবারের পরীক্ষায় কিন্তু এই লাস্টের 10টা মডেল টেস্ট থেকে আল্লাহর রহমতে অনেক কমন পড়ছে, 70-80 কমন পড়ছে লাস্টের 10টা মডেল টেস্ট থেকে। তো এজন্য আপনার শুধু চেষ্টা করতে হবে, আর চেষ্টাটা টেকনিক্যালি করতে হবে। তার আগে মনের মধ্যে আনে না, তানভীর সাহেবের মতো মনের মধ্যে যদি ভয় থাকে যে স্যার আমি তো এবার না পারি সামনেবার হবে, সামনেবারের বুদ্ধি যদি মনের মধ্যে ঢোকে, তাহলে ওই সামনেবার আর জীবনেও আসবে না। আপনি চেষ্টা করবেন যে আমি 90 মিনিটে নামে গোল দেবো। দেখেন, আমরা ধারা 118-তে আসি, আমাকে 90 মিনিটে নামে গোল দিয়ে ফেলিয়ার আছে বদরুজ্জামান সাহেব। দেখেন বদরুজ্জামান ভাই তো পরীক্ষায় দিতে পারে। হ্যাঁ, আমার ওনার মনে হয় কে নাম্বার ছিল না কোচিং, আমাদের কাছে ফোন যে ভাই কই। আমি বলছি, আমি সেই সময় নিজ ঘরের মানে পরীক্ষা দেওয়ার জন্য পড়ছি, নিজ ঘরে। ভাই আমারও তো পড়ছে, আমি তো অন্য সেন্টারে যেয়ে বসে দিয়েছি। শেষে আমি বলছি ভাই আপনি বাসে আসতে গেলে সময় পাবেন, আপনি সিএনজি নিয়ে চলে আসেন। পরীক্ষার 5 মিনিট আগে আসছে। আমি যাই নিয়ে তারপর সিট দেখেন, দেখেন তারপর তো কে সাক্ষ্য দিতে পারে হুমে টেস্টিফাই সে সব জায়গায় পরীক্ষা দিয়ে পাস, ব্যক্তিগত জীবনেও পাস, সামর্থ্য আছে তার দেখাই দিছে, এখন এই জায়গাও পাস। দেখেন, কে সাক্ষ্য দিতে পারে হুমে টেস্টিফাই। তো আমাদের একটা ধারণা যে যার বয়স কম সে মনে হয় সাক্ষ্য দিতে পারে না, যে মনে হয় পাগল, যে মনে হয় বৃদ্ধ, সে মনে হয় সাক্ষ্য দিতে পারে না। বাট এই জায়গার মূল কথা হলো দুইটা, যে প্রশ্ন বুঝতে পারে আর যে উত্তর দিতে পারে, তাতে সে শিশু হোক, বয়স্ক হোক, পাগল হোক, বা অক্ষম হোক, যাই হোক না কেন, যদি সে প্রশ্ন বুঝতে পারে আর উত্তর দিতে পারে, তাহলে সেই যোগ্য সাক্ষী। এই যে দেখেন, সকল ব্যক্তি সাক্ষ্য দেওয়ার যোগ্য যদি আদালত মনে করে যে উক্ত ব্যক্তির নিকট জিজ্ঞাসিত প্রশ্ন সে বুঝতে এবং সে প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে সে কি সক্ষম। যদি সে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে এবং উত্তর দিতে অক্ষম হয়, তাহলে আদালত তাকে যোগ্য সাক্ষী বলে বিবেচনা করবেন। অর্থাৎ কোনো ব্যক্তি সাক্ষ্য দেওয়ার যোগ্য কিনা তা তার, আন্ডারলাইন করবেন, বোধ শক্তির উপর নির্ভর করে। কিসের উপরে? বোধ শক্তির উপর। আপনাদের সবার বোধ শক্তি আছে এই জায়গার? পীযূষ ভাবতেছে আছে, আছে। আচ্ছা দেখেন, 118 ধারায় নিম্নলিখিত কারণে আদালত কোনো ব্যক্তিকে সাক্ষ্য দেওয়ার অযোগ্য বিবেচনা করতে পারে যদি তার নিকট জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে এবং সেই প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে কি হয়? অক্ষম। দেখেন, অল্প বয়স্ক, ইনফ্যান্সি, অতিবৃদ্ধ, ওল্ড এজ, দৈহিক বা মানসিক ব্যাধি, ফিজিক্যাল আর মেন্টাল ডিজিজ, অনুরূপ অন্য কোনো কারণ যেমন অসুস্থতা, মদ্যপ। বাট এরাও সাক্ষ্য দিতে পারে যদি এরা কি হয়? প্রশ্ন বুঝতে পারে আর উত্তর দিতে পারে। কোন সাক্ষী সাক্ষ্য দেওয়ার যোগ্য কিনা তা নির্ধারণ করার ক্ষেত্রে দেখতে হবে তার নিকট জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে বা সেই প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে সে সক্ষম কিনা। যদি সে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে এবং যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম হয়, তাহলে সে যোগ্য সাক্ষী বলে গণ্য হবে। এক্ষেত্রে বয়স বা দৈহিক অবস্থা কোনো বাধা নেই। তাহলে বলেন তো, পাগল বা মানসিক রোগীর সাক্ষী হওয়ার যোগ্যতা, পাগল বা মানসিক রোগী কি সাক্ষ্য দিতে পারে? পারে, যদি সে প্রশ্ন বুঝতে পারে এবং উত্তর দিতে পারে। লুৎফর সাহেব, এখানে 1 নাম্বার প্রশ্নটা পড়েন, জোরে পড়েন। আমার বই তো পুরনো আছে। আপনার এক তো আছে, পুরনো কার যাও, এক তো আছে, পড়েন। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী কে সাক্ষ্য প্রদানের জন্য উপযুক্ত নয়? বোবা, অল্প বয়স্ক, বুদ্ধিমান বালক, বার্ধক্যের কারণে প্রশ্ন বুঝতে অক্ষম, আর এমন বিকৃত মস্তিষ্ক ব্যক্তি যিনি প্রশ্ন বুঝতে ও উত্তর দানে সক্ষম। কে হবে বলেন তো? আপনার উত্তর কে হবে? এখানে বার্ধক্যের কারণে। বার্ধক্যের কারণে কে? প্রশ্ন বুঝতে অক্ষম। মাহবুব সাহেব, আপনি 1 আর 2 নাম্বার প্রশ্ন জোরে পড়েন। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী সাক্ষী হিসাবে যোগ্যতার মানদণ্ড কি? শারীরিক সুস্থতা,
মোকদ্দমা সম্পর্কে জ্ঞান, জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে উত্তর দিতে পারা, হুম, প্রাপ্তবয়স্ক হওয়া। কি হবে জায়গা বলেন? জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে ও উত্তর দিতে পারা। উত্তর দেখে বললেন? স্যার। স্যার, একবার মুস্কি যেহেতু আসছেন তাহলে দেখছেন বোধহয়। এই জায়গায় উত্তর হবে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে এবং উত্তর দিতে পারা। 2 নাম্বারটাও পড়েন, জোরে পড়েন। সর্বনিম্ন কত বছর বয়সী শিশু হুম আদালতে সাক্ষী হিসাবে সাক্ষ্য দিতে পারে? হুম অনেকে দাগাবে 18 বছর, মানে যারা পড়ে নাই, বাট অ্যাকচুয়ালি উত্তর কি? কোনো বয়স সীমা নাই। তো আশা করি বুঝতে পারছেন। আসেন আমরা বোবা সাক্ষীতে আসি, ডাম উইটনেস। বোবা সাক্ষী। সাক্ষ্য আইনের 119 ধারায় একজন বোবা যে কথা বলতে অক্ষম সে সাক্ষ্য দেওয়ার যোগ্য। আন্ডারলাইন করবেন, সে লিখিত বা ইশারায় সাক্ষ্য দিতে পারে। বোবা সাক্ষী সাক্ষ্য দিবে কিভাবে? লিখিত বা ইশারায়। বোবা সাক্ষী যদি লিখেও দেয় সেটাও মৌখিক সাক্ষ্য। আর 65 ধারায় আছে দলিল যে দেখছে, হারিয়ে যাওয়া দলিল যে দেখছে, সে যদি মুখ দিয়ে কথা বলে সেটা মাধ্যমিক সাক্ষ্য। দুইটা ব্যতিক্রম। বোবা সাক্ষী লিখে দিলেও মৌখিক সাক্ষ্য, আর হারিয়ে যাওয়া দলিল যে দেখেছে তিনি যদি কোনো কথা বলে সেটা কি? মাধ্যমিক সাক্ষ্য বা দালিলিক সাক্ষ্য। তাহলে বোবা সাক্ষী লিখে বা ইশারায় যে সাক্ষ্য দিয়ে থাকে তা মৌখিক সাক্ষ্য বলে বিবেচিত হবে। কত ধারা? 119 ধারা। তো আমরা একটু চলে আসি স্বামী স্ত্রীর সাক্ষী হওয়ার যোগ্যতা। স্বামী স্ত্রীর নিয়ে 2টা ধারা আছে আমাদের এই সাক্ষ্য আইনে। একটা হলো 120 আর একটা হলো 122। 120-এ আছে হলো স্বামী স্ত্রী যোগ্য সাক্ষী, আর 122 হলো স্বামী স্ত্রীর যোগাযোগের ক্ষেত্রে সুরক্ষা। তো 120টা দেখি। 120 ধারা অনুযায়ী সমস্ত দেওয়ানি মকদ্দমায় মকদ্দমার পক্ষগণ এবং কোন পক্ষের স্বামী বা স্ত্রী অবশ্যই যোগ্যতা সম্পন্ন সাক্ষী হবে। তাহলে দেওয়ানি মামলায় স্বামী বা স্ত্রী কি? যোগ্য সাক্ষী। যে কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি কার্যধারায় সেই ব্যক্তির স্বামী বা স্ত্রী অবশ্যই যোগ্যতা সম্পন্ন সাক্ষী হবে। সকল দেওয়ানি মকদ্দমায় মকদ্দমার পক্ষগণ ও কোনো পক্ষের স্বামী বা স্ত্রী অবশ্যই যোগ্য সাক্ষী হবে, অর্থাৎ সাক্ষ্য দিতে যোগ্য। আবার ফৌজদারি মামলায় কোনো ব্যক্তির বিরুদ্ধে সেই ব্যক্তির স্বামী বা স্ত্রী অবশ্যই যোগ্য সাক্ষী হবে। আপনি এত প্যাচ গোছের দরকার নাই, জাস্ট মনে রাখবেন স্বামী বা স্ত্রী যোগ্য সাক্ষী কত ধারা? 120 ধারা। শেষ। বিগত বছরের প্রশ্ন যদি পড়ি, সকল দেওয়ানি কার্যক্রমে কোন পক্ষের স্বামী বা স্ত্রী গণ্য হবে কি সাক্ষী? যোগ্য সাক্ষী। হুম? বিরুদ্ধে বলতেছে স্বামী স্ত্রীর বিরুদ্ধে কি সাক্ষ্য দেবে? হ্যাঁ, এটা নাকি সরকারি কাগজ? স্ত্রীর বিরুদ্ধে দিতে পারে না? জি, যৌতুক মামলা টামলা করে। যৌতুকের মামলায় পারে, বা স্ত্রী মারছে স্বামীরে, সেটাও তো বিরুদ্ধে দিতে পারে। কি কয়? যৌতুকের মামলা তাই হচ্ছে। স্বামী স্ত্রী যৌতুকের মামলা করতে হবে। হাসতেছেন তো? এই নতুন আইনে স্যার আমাদের এখানে এই শুনেন, অফ ক্যামেরায় বলি। বিষয়টা হচ্ছে যে স্বামী স্ত্রী যোগ্য সাক্ষী 120, এটা মনে রাখেন। আসেন দুষ্কর্মের সহযোগী সাক্ষী, অ্যাকমপ্লাইস উইটনেস, এটা আমরা আগে পড়ছি ভাই, এই জায়গা আর পড়বো না। 133-এ আছে দুষ্কর্মের সহযোগী যোগ্য সাক্ষী, মনে পড়লেই দুষ্কর্মের সহযোগী যোগ্য সাক্ষী কত? 133। আর 340-40 এই জায়গায় পড়বো না, এটা তো ইসের জিনিস। তো সরাসরি চলে আসেন আমরা এই আজকে এই পর্যন্তই। আগামীকাল সকালে আসেন। আগামীকাল সকাল 10টায় আছে, আজকে পরীক্ষা আছে এখন 20 মার্কের। হ্যাঁ, যে সকল ব্যক্তি সাক্ষ্য দেওয়ার যোগ্য কিন্তু সাক্ষ্য দিতে বাধ্য নয়, আগামীকাল আমরা 121 ধারা থেকে শুরু করব। এবং আগামীকাল কিন্তু আপনাদের ওই সিআর পিসিআর পিসির পরীক্ষা আছে, 101 থেকে 200 উভয় আইনের, 101 থেকে 200 40 মার্কের। আর এখন আমাদের পরীক্ষা, আমরা সেই প্রশ্নে চলে যাই। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।